যে খবর লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, স্বাস্থ্যের একেবারে বেহাল অবস্থা, অর্থাৎ সাথী আদৌ স্বাস্থ্যের সঙ্গে রয়েছে তো? এই প্রশ্নটা উঠছে তার কারণ পর বেশ কয়েকদিন যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ হাসপাতালের ঘটনা, অর্থাৎ মুর্শিদাবাদ সুপার স্পেশালিটি হাসপাতাল। মাত্র দুদিনে মৃত্যু হলো 7 জন শিশুর। গত 24 ঘন্টায় এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অপুষ্টি নাকি রেফারের বলি ওই একরত্তিরা? বাংলার রুগ্ন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন বিরোধীদের। শুনুন। বারবার রাজ্যের স্বাস্থ্য কাঠামোর কঙ্কালসার চেহারা সামনে এসেছে। একদিকে ছানি কাটতে গিয়ে দৃষ্টি হারাতে হয়েছে 20 জনকে। অন্যদিকে পরিকাঠামো না থাকায় রেফার রোগের শিকার হলো একাধিক শিশু। গত দুদিনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 7 শিশুর মৃত্যু। 3রা ও 4 জুলাই মৃত্যু 7 শিশুর। গত 24 ঘন্টাতেও প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন শিশু। কিন্তু কোথায় আসল গলদ? রেফারের বলি শিশুরা। জেলার বিভিন্ন হাসপাতাল থেকে রেফার করা হচ্ছে, পাঠানো হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। রেফার করা হচ্ছে সদ্যজাতদেরই। 90 থেকে 100 কিলোমিটার পথ পেরিয়ে চিকিৎসা করতে আসতে হচ্ছে তাদের। পেরিয়ে যাচ্ছে গোল্ডেন পিরিয়ড। বাড়ছে শিশুদের মৃত্যুর সংখ্যা। মুর্শিদাবাদ মেডিকেলেও পরিষেবার অভাব রয়েছে। 65 এনএসইউ বেডে 150 জনেরও বেশি শিশু ভর্তি। ফারাক্কা থেকে বহরমপুরের দূরত্ব 90 কিলোমিটার, কিন্তু মাঝে তো ডোমকল ও সাগরদিঘিতে সরকারি হাসপাতাল আছে। সেখানে কেন রেফার করা হচ্ছে না? যেমনটা জানাচ্ছিলেন, শুধুমাত্র সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল বাদ দিয়ে বাদবাকি সমস্ত হাসপাতালেই কিন্তু এসএনসিইউ বিভাগ রয়েছে, কিন্তু সেখানে পরিকাঠামোগত গলদ রয়েছে। কি গলদ? সেখানে বেড নেই, সেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই। সাংসদরা বলেন যে এই করতে হবে, তাই করতে হবে। সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, সেখানে চিকিৎসা পরিষেবা আমরা আরও চেষ্টা করছি বাড়ানোর, কিন্তু আদতেও এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে না। এমনটাই কিন্তু ছবি আবারও প্রমাণ করে দিল এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এই ছবিটা। এদিকে হাসপাতালে শিশু মৃত্যুর খবরই রাখেন না মুর্শিদাবাদ মেডিকেলের প্রিন্সিপাল। অফিসিয়ালি যেহেতু আমার কাছে কোনো খবর আসেনি, সেই জন্য আমি অফিসিয়ালি বলতে পারছি না, বা আনঅফিসিয়ালি বলতে পারছি না যে 8টা শিশু মৃত্যু হয়েছে। বেলডাঙ্গা, ফারাক্কা সহ বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হচ্ছে। পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ রোগীর আত্মীয় পরিজনদের। রেফার করেছে ধুলিয়ানে, ধুলিয়ান থেকে এসছি জঙ্গিপুর, জঙ্গিপুর থেকে এসছি বহরমপুর। 3 জায়গায় রেফার হচ্ছে না, কোন জায়গায় পরিষেবা পাচ্ছি না। ওই যে ডাক্তার দেখছে, দেখে চলে যাচ্ছে, যার আর কোন খবর রাখে না। নামেই সুপার স্পেশালিটি, অসুস্থ হাসপাতালেরই পরিকাঠামো। হাসপাতাল সূত্রে বলা হয়েছে অপুষ্টিজনিত রোগ, কিন্তু আমাদের প্রশ্ন এবং সত্যি আমরা খুব অবাক হচ্ছি যে এই অপুষ্টিজনিত রোগ মানে অপুষ্ট ভারত, অপুষ্ট পশ্চিমবঙ্গ, এর দায় কে নেবে? অতি দ্রুত তার ঠিক চিকিৎসা ব্যবস্থা এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার আওতায় এনে এই মৃত্যুর মিছিলকে রোধ করা দরকার। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। মেডিকেল কলেজে যদি এই অবস্থা তৈরি হয়, ভয়াবহ অবস্থা তৈরি হবে স্বাস্থ্য ব্যবস্থা। সচেতনতার পাঠ পড়িয়ে পিঠ বাঁচানোর চেষ্টা তৃণমূলের। কোথাও কিছু একটা ত্রুটি হচ্ছে, আর এই ত্রুটিগুলো আমরা বিষয়গুলো নিশ্চয়ই দেখবো আর কি। আর বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় কথা শাসক দলের। খোদ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বাংলার সুপার স্পেশালিটি হাসপাতালগুলির পরিষেবা নিয়ে বড় মুখ করে কথা বলেন। এই যদি পরিকাঠামো হয় তাহলে তো সুপার স্পেশালিটি শুধু নামেই রয়েছে। ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। বড় হরফে লেখা রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। এ তো গেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু পাশাপাশি মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, ছানি অপারেশন করতে গিয়েছিলেন যারা, তারা কার্যত দৃষ্টিশক্তি হারিয়ে পরে ফিরেছেন অন্য হাসপাতালে। এরকমই 20 জনের ঘটনা সামনে আসে, যেখানে অপারেশনে ফ্লুইডে নাকি গলদ ছিল। তদন্তে উঠে এসেছে এমনটাই চাঞ্চল্যকর তথ্য। দেখুন। ওই বুধবারে আমার চোখ ঠিক ছিল, তারপরে আবার ডাক্তার পর্দা দেখতে গেল, বলে আমি পর্দা দেখি যদি চোট হয়ে থাকে, তো পর্দার ওই ওষুধটা দিল, দিতে চোখটা আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল।
শুনলেন, ছানি অপারেশনের পর চোখ দেখাতে এসে দৃষ্টিশক্তিহীন মেটিয়া বুরুজের নাসিমারা বেবে। শুধু নাসিমারা বেবি নন, দৃষ্টিশক্তি হারিয়ে কলকাতা মেডিকেলে ভর্তি 20 জন। অপারেশনে ব্যবহৃত ওষুধেই কি তার মানে গলত? স্বাস্থ্য ভবন সূত্রে পাওয়া খবরে কিন্তু এমনই অন্তত আঁচ পাওয়া যাচ্ছে। অন্যদিকে চোখের অপারেশন করতে এসে প্রায় চোখ হারাতে বসেছেন এখনো পর্যন্ত 16 জন রোগী। অপারেশন থিয়েটার থেকে সংক্রমণ, অপারেশনে ব্যবহৃত ফ্লুইডে বিপদ, মেটিয়া বুরুজ হাসপাতালে থাকা ফ্লুইডের সমস্যা, জেলার হাসপাতালেও একই ব্যাচের ওষুধ সরবরাহ সূত্র খবর। অস্ত্রোপচারের তদন্তে প্রাথমিক রিপোর্ট হাতে পেয়ে চিন্তার স্বাস্থ্য দফতর। কোন কোন হাসপাতালে ব্যাচের ওষুধ পাঠানো হয়েছে সেই তথ্যই তলব স্বাস্থ্য দফতরে। অপারেশনের পরে ফলো আপে আমরা জানতে পেরেছি প্রত্যেক পেশেন্টকে ডেকে পাঠিয়েছি। আমরা রেগুলার ফলো আপে আছি, পেশেন্টদের কাছে আছি এবং পেশেন্টদের যদি ডিটেকশন হচ্ছে তো আমরা তাদেরকে আড়াইতে গিয়ে ফার্দার ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। শুক্রবার মেটিয়া বুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছয় স্বাস্থ্য ভবনের 7 সদস্যের বিশেষজ্ঞ দল। সেই দলে ছিলেন ডিরেক্টর অফ সেন্ট্রাল মেডিকেল স্টোর প্রশান্ত বিশ্বাস। 2 ঘন্টা ধরে সরেজমিনের ল্যাব, ওটি ও চক্ষু বিভাগ খতিয়ে দেখেন তারা। কথা বলেন হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের সঙ্গেও। মেটিয়া বুরুজের চক্ষু বিভাগে আপাতত তালা, রোগীদের চোখে বিশেষ তরল ব্যবহারও বন্ধ রাখা হয়েছে। এই গাফিলতির দায় কার? কি ব্যবস্থা নেওয়া হয়েছে? নিজেদের খামতি আড়াল করতেই মরিয়া চেষ্টা স্বাস্থ্য ভবনে। আড়াইও সূত্রে খবর, এই মুহূর্তে সমস্ত রোগীদের যে চোখের ইনফেকশন, সেই ইনফেকশনকে কন্ট্রোল করে কিন্তু তাদেরকে স্টেবল করার যে চেষ্টা, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। ভিডিও স্পিনাকি নন্দীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এদিকে হকার উচ্ছেদের ছবি কিছুদিন আগেই দেখেছে গোটা শহরের মানুষ। আইন ভাঙলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে কলকাতার কাশীপুরে সেখানে সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়েছে। গোটা ফুটপাথ দখল করেই চলছে তৃণমূলের পার্টি অফিস, অথচ তৃণমূলের পার্টি অফিস নিয়ে একেবারে নির্বিকার প্রশাসন। খাস কলকাতায় সম্পূর্ণ ফুটপাথ দখল করে তৃণমূলের পার্টি অফিস। ফুট দখল করে হকার বসলেই রেড়ে করে তেড়ে আসছে পুলিশ প্রশাসন, অথচ কাশীপুরে ফুটপাতের উপর পার্টি অফিসে জলজল করছে তৃণমূল কংগ্রেসের বোর্ড। নজর নেই পুলিশ প্রশাসনের। ফুটপাথ জুড়ে হকার বসতে পারবে না, তাই হকার উচ্ছেদ করা হচ্ছে। ফুটপাথটাকে সম্পূর্ণ দখল করা যাবে না, কিন্তু এমনই এক বিরল চিত্র আমাদের সামনে উঠে এলো যা দেখে তাক লেগে যাবে। তার কারণ আমি এখন দাঁড়িয়ে আছি 110 নম্বর কাশীপুর রোড, 6 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার। তাতে দেখতে পাচ্ছি তৃণমূল একটি পার্টি অফিস গজিয়ে উঠেছে, আর সেই পার্টি অফিসে ফুটপাথ তো সম্পূর্ণই দখল গেছে এবং রাস্তারও বেশ কিছুটা অংশ পার্টি অফিসের কবলে ঢুকে গেছে। পার্টি অফিসের ঠেলায় ফুটপাতে চলা দায় পথ চলতি মানুষের। এই পার্টি অফিসটা একটু আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলে একটু ভালো করে দেখাতে। এই পার্টি অফিসটা কিন্তু তোমার তৈরি হয়েছে যে ফুটপাথ, এটা হলো ফুটপাথ, সেই ফুটপাথের একটা অংশ জুড়ে এই পার্টি অফিসটা, এবং সেই ফুটপাথ থেকে এটা পুরোটা অতিক্রম করে যে ব্ল্যাকটপ পিচের রাস্তা, সেই পিচের রাস্তার উপর কিন্তু চলে এসছে। স্থানীয়রা বলছেন 1.5 বছর ধরে এখানেই রয়েছে পার্টি অফিসটি, তারপরও পুরসভা বা পুলিশের তরফে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? তো রাস্তা এনক্লোজ করে করা, এ তো আর কিছু বলার নেই, কারণ শাসক পক্ষের ব্যাপার, কেউ কিছু বলবে না। না কলকাতা কর্পোরেশন বলবে, না রাজ্য সরকার বলবে, না পুলিশ কিছু বলবে। শাসকের ঝান্ডা থাকলে এখন সবই সম্ভব। আমরা তো কমপ্লেন করেছিলাম 2 বছর আগে যখন তৈরি হয় এটা। আমরা সিএমকে চিঠি দিয়েছি, ফিরাদ হাকিমকে দিয়েছি, কমিশনার অফ কেএমসিকে দিয়েছি, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। দিদিকে বলতে সেভারাল টাইম, অনেকবার আমরা বলেছি। খাস কলকাতায় ফুটপাথ যাচ্ছে চুরি, হুঁশ নেই পুলিশ প্রশাসনের। নজরদারির অভাব নাকি শাসক দলের কার্যালয় বলে পার্টি অফিস ভাঙতে অনীহা পুলিশের? রিপাবলিক বাংলা। অবশেষে শপথ গ্রহণের অনুষ্ঠান হলো। নবনির্বাচিত 2 বিধায়ক, একদিকে শান্তিকা ব্যানার্জি, অন্যদিকে রায়াত হোসেনের সরকার। বৃহস্পতিবার রাতেই ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শুক্রবার সেই আদেশকে সম্পূর্ণ অগ্রাহ্য করে 2 নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পর বজায় রইল বিতর্ক।
অবশেষে দীর্ঘ নাটকের জবনিকা পতন। শপথ নিলেন শাসক দলের দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রায়াত হোসেন সরকার। শপথ গ্রহণ পর্বেও পিছু ছাড়ল না বিতর্ক। আজকে বিধানসভা যা ঘটলো তা নজিরবিহীন এই কারণে রাজ্যপাল সাংবিধানিক অনুসারে রাজ্যপালের হাতে সামগ্রিকভাবে দায়িত্ব রয়েছে কিভাবে শপথ হবে, কোথায় শপথ হবে, তিনি কাউকে দায়িত্ব দিতে পারেন অথবা তিনি নিজ শপথ বাক্য পাঠ করাতে পারেন। আজকে অদ্ভুতভাবে দেখা গেল রাজ্যপাল জানিয়ে দিলেন ডেপুটি স্পিকার শপথ নেবেন, কিন্তু তারপরও আজকে হাউসের অভ্যন্তরে ডেপুটি স্পিকার বললেন যেখানে স্পিকার উপস্থিত রয়েছেন সেখানে ডেপুটি স্পিকার শপথ নেবেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকারই যাতে শপথ বাক্য পাঠ করেন সে বিষয়টা নিশ্চিত করা হবে। রাজ্যপাল যেহেতু এটা বলেছেন সেই জন্য স্পিকার সেই আইনটাকে অমান্য করেননি। তিনি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন যে তাহলে আপনি টাকাটা করুন। তখন ডেপুটি স্পিকার বলেছেন যে স্পিকারের উপস্থিতিতে ডেপুটি স্পিকার কখনো শপথ বাক্য পাঠ করাতে পারে না। শপথ নিতে পেরে খুশি তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়ক। শেষ ভালো যার সব ভালো তার, এটুকুই বলবো। 1 মাস ধরে এটা আমার মনে হলো যে এটা না হলেও পারতো, এতটা স্ট্রেচ না হলেও পারতো, কারণ আমাদের হাতে অলরেডি 1.5 বছর 2 বছর মাত্র সময়। দেখুন, জয় পরাজয় বিষয়টা না, যেটা প্রথা চলে এসেছে দীর্ঘদিন ধরে সেই প্রথাটা আমরা ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য আমাদের লড়াইটা। স্পিকারের দ্বারা শপথ বাক্য দুই বিধায়কের পাঠ করার বিষয়টি মোটেই ভালোভাবে নিচ্ছেন না রাজ্যপাল। রাষ্ট্রপতিকে চিঠি লিখে অভিযোগ রাজ্যপালের। স্পিকার শপথ বাক্য পাঠ করানোয় সংবিধান অমান্য করা হয়েছে বলে অভিযোগ সিভি আনন্দ বোসের। যদিও রাজ্যপালের অভিযোগে আমল দিতে নারাজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমি খুশি হতাম যেটা আপনি যদি আগেই করতেন, তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগেই জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছে, খুব আনন্দের কথা। রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেব না, আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি। এদিনের অধিবেশনে বিধানসভায় উপস্থিত ছিলেন না বিজেপির কোনো বিধায়ক। দুই বিধায়কের শপথ নিয়ে তীব্র কটাক্ষ বিজেপিরও। সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। এবার ব্যাপারটা হচ্ছে তার পরিবর্তে স্পিকার স্যার শপথ করিয়েছেন, এটা কতটা আইন বহির্ভূত কি আইনের মধ্যে আছে এই বিষয়টা আমার কিন্তু যথেষ্ট অকিবহল না আমি, ফলে এই বিষয়ে আমি এক্ষুনি মন্তব্য করতে পারবো না। এর আগে বাবুল সুপ্রিয়র ক্ষেত্রেও রাজ্যপালের নির্দেশে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন ডেপুটি স্পিকার। তবে এবার কেন রাজ্যপালের নির্দেশকে মান্যতা দেওয়া হলো না? নাকি প্রতি পদে রাজ্যপালের বিরোধিতা করাটাই প্রথা হয়ে দাঁড়িয়েছে রাজ্যে? রিপাবলিক বাংলা।